মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজ এখানে আলোচনা করব একটি মডেল প্রজেক্ট নিয়ে। অর্থাৎ একটা প্রজেক্টের মধ্যে কোন বিষয়গুলো থাকা দরকার সেই বিষয়গুলো আলোচনার পাশাপাশি তোমাদের একটা প্র্যাকটিক্যালি প্রজেক্ট একটি করে দেখাবো, যেটা আমি এই আলোচনা করার পরই সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। একটা প্রজেক্ট করতে গেলে প্রথমত কোন কোন বিষয়গুলো থাকা দরকার আমি সেইটা দেখো এখানে স্টেপ বাই স্টেপ করে তুলে ধরেছি। আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হলো ক্লাস 12-এর ফিলোজফির একটি প্রজেক্ট। তাই এখানে লিখেছি বিষয় দর্শন এবং প্রকল্পের বিষয়। আমি যে টপিকটি এখানে নিয়েছি সেটি হলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি আমরা যদি প্রজেক্ট হিসাবে তুলে ধরতে চাই তাহলে কোন কোন বিষয়গুলি রাখব এবং কিভাবে প্রথম থেকে প্রজেক্টটাকে সাজাবো সেই স্টেপগুলো তোমরা এভাবে অনুসরণ করবে। প্রথমে ফার্স্ট পেজ দেখো, ফার্স্ট পেজের মধ্যে কি থাকবে। প্রথমে থাকবে স্কুলের নাম থাকবে, তার মধ্যে থাকবে সেশন, সাবজেক্ট, টপিক থাকবে, নেম অফ দ্য স্টুডেন্ট, ক্লাস, রোল নাম্বার। যদি পারো তোমরা তাহলে এর সঙ্গে স্কুলের লোগো যদি থাকে সেটিও তোমরা দিয়ে দেবে যদি পারো। সেকেন্ড পেজে দেখো আমি এখানে দিয়েছি কৃতজ্ঞতার স্বীকার। এটা হচ্ছে সেকেন্ড পেজের আলোচ্য বিষয়। এই কৃতজ্ঞতার স্বীকার তোমরা সেকেন্ড পেজেও রাখতে পারো, আর না হলে শেষে প্রজেক্টটা যখন কমপ্লিট হবে, প্রজেক্টটা কমপ্লিট করার পরেও তোমরা এই কৃতজ্ঞতার স্বীকার এটা লিখতে পারবে। থার্ড পেজ, তাহলে সেকেন্ড পেজে কৃতজ্ঞতা স্বীকার যদি এটি তুমি প্রথম দিকে রাখো তাহলে দ্বিতীয় পেজে, আর যদি শেষের দিকে রাখো তাহলে দ্বিতীয় পেজ হিসাবে তুমি সূচিপত্রটিকে রাখবে। দ্বিতীয় পেজে সূচিপত্র যদি রাখো, সূচিপত্রের মধ্যে কোন কোন বিষয় রাখবে এটা কিন্তু তুমি আগেই লিখতে যাবে না। সূচিপত্র লিখে এই পেজটাকে ছেড়ে দেবে, শুধু খেয়াল রাখবে সূচিপত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো আমি দেব। সূচিপত্রের মধ্যে ভূমিকা কোন পেজে থাকবে সেটা উল্লেখ করবে, পাশে লিখে দেবে পেজ নাম্বার কত থেকে কত। তারপরে লিখবে প্রকল্পের উদ্দেশ্য, সেটা কোন পেজে রয়েছে সেটা লিখবে এখানে পেজ নাম্বার। তারপর তথ্য বিশ্লেষণের মধ্যে অর্থাৎ তুমি যে বিষয়টির উপর প্রজেক্টটি লিখেছো সেইগুলির কোন কোন বিষয়গুলি রয়েছে সেটা তথ্য বিশ্লেষণের মধ্যে উল্লেখ করবে, তার পেজ নাম্বার কত থেকে কত। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ, এর পরবর্তীতে প্রজেক্টটা শেষ করার পরে সিদ্ধান্ত গ্রহণ। তার পরবর্তীতে তথ্য সংগ্রহ, অর্থাৎ তুমি এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে তথ্যগুলো পেয়েছো, কোন কোন বই অনুসরণ করেছো সেটা উল্লেখ করবে। এসব লেখার পর যেটি লাস্ট পেজ হবে সেই পেজে কিন্তু অবশ্যই এই দুটো জিনিস লিখতে ভুলবে না। বাঁ দিকে লিখবে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, ডান দিকে লিখবে শিক্ষকের স্বাক্ষর বা শিক্ষিকার স্বাক্ষর। এবার আমরা দেখে নিই হাতে কলমে কিভাবে প্রজেক্টটিকে রেডি করব। প্রথম পেজে কি দেব দেখতে থাকো কিভাবে প্রজেক্টটা করব আমরা। ফার্স্ট পেজ, প্রথমে তুমি তোমার স্কুলের নামটি এখানে দেবে। তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের নামটা তুমি এখানে দেবে। এর পরবর্তীতে দেখো আমি এখানে স্কুলের লোগোটা দিয়েছি, তোমরা এইভাবে এখানে স্কুলের লোগোটি দেবে। এবার যে সেশন আমি এখানে দিয়েছি যারা এবছর স্টুডেন্ট তাদের জন্য 2020-21, তুমি যে বছরে পরীক্ষাটি দেবে সেই এবং যে ইয়ারে পড়ছো সেই সেশনটা তুমি এখানে তুলে ধরবে। নেক্সট, তুমি যে সাবজেক্টের প্রজেক্টটা করছো, যেমন আমি এখানে দর্শন বিষয়ের প্রজেক্টটি করছি তাই লিখলাম বিষয় দর্শন। তার পরবর্তীতে প্রকল্পের বিষয়, অর্থাৎ আমি কোন বিষয়ের উপরে প্রকল্পটি রচনা করছি সেটা, যেমন আমরা এই প্রজেক্টটি লিখছি মিলের পরীক্ষামূলক পদ্ধতির উপর, তাই আমরা লিখব মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এবার মিলের পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে 5টি। এই 5টা পদ্ধতির মধ্যে আমাকে 2টো পদ্ধতির উপর বেস করে লিখতে বলা হয়েছে, তাই আমি ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দেব ব্যতিরেখী পদ্ধতি
ও সহপরিবর্তন পদ্ধতি। এর পরবর্তীতে আমরা লিখব স্টুডেন্টের নেম, নেম অফ দ্য স্টুডেন্ট, তোমার নাম লিখে দেবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে, সেকশন সেটা লিখবে, লাস্টে লিখবে রেজিস্ট্রেশন নাম্বার, স্কুল থেকে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছো সেটা তোমরা এখানে লিখে দেবে। এটা আমার প্রথম পেজটি কমপ্লিট হবে ফার্স্ট পেজের মধ্যে, তাহলে কিন্তু এইভাবেই আমাকে কমপ্লিট করতে হবে। এটা একটু খেয়াল রাখবে যে এই পেজটি, যে প্রথম পেজটা কিভাবে করব সেটা আমি এখানে যেভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা ঠিক এইভাবে প্রথম পেজটাকে কমপ্লিট করার চেষ্টা করো। পরবর্তীতে যাব আমি সূচিপত্রের পেজ। আমি এখানে ওই কৃতজ্ঞতা স্বীকার ওই পেজটাকে লাস্টে রেখেছি, তাই সেকেন্ড পেজে সূচিপত্র রেখেছি। এই সূচিপত্রের মধ্যে যে বিষয়গুলো থাকবে, প্রথম হচ্ছে ভূমিকা, প্রকল্পের উদ্দেশ্য। এই পেজটা তুমি দ্বিতীয় লিখবে না, শুধু এই পেজটাকে ছেড়ে যাবে। তার কারণ কোন পেজে প্রজেক্টটির ভূমিকা রয়েছে, প্রকল্পের উদ্দেশ্য রয়েছে সেটা তুমি বুঝতে পারছো না, তাই এই পেজটাকে এই আকারটি তৈরি করে তুমি এই পেজটাকে ছেড়ে যাও। তো একবার আমি একটু বলে রাখছি, ভূমিকা তুমি দেখবে ভূমিকা যে পেজে লিখবে সেই পেজের পেজ নাম্বার দেবে এখানে, প্রকল্পের উদ্দেশ্য যে পেজের মধ্যে রয়েছে সেটা এখানে লিখবে। তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণের মধ্যে তুমি মিলের ব্যতিরেকি পদ্ধতি লিখছো, তাহলে ব্যতিরেকি পদ্ধতির তুমি লিখেছো সংজ্ঞা, অপসারণের সূত্র, বৈশিষ্ট্য, যে পেজের মধ্যে আছে লেখো। তারপরে রয়েছে সাংকেতিক উদাহরণ, বাস্তব উদাহরণ, সেটা লেখো। এর পরবর্তীতে রয়েছে সুবিধা, অসুবিধা, মূল্যায়ন, সেটা লেখো। তার পরবর্তীতে তুমি এখানে লিখবে সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, অপসারণের সূত্র, কোন পেজে রয়েছে লেখো। নেক্সট সুবিধা ও সাংকেতিক উদাহরণ, বাস্তব উদাহরণ, তারপর সুবিধা অসুবিধা। নেক্সট তুমি আর যদি কোনো পয়েন্ট থাকে এখানে সেটা লিখে দেবে, আর না লিখলে যদি পয়েন্ট না থাকে বাদ দেবে, যদি দরকার হয় এরপরে আরও তুমি এটাকে বাড়িয়ে নেবে। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ কোথায় রয়েছে, কত পেজে রয়েছে, তথ্য সংগ্রহ, সেটা তুমি এখানে লিখবে। আর এইটা লেখার আগে এই পেজগুলোকে তোমরা আগে লিখে নেবে। ধরো আমি লিখছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি, তাহলে ফার্স্টে ভূমিকাটা, এই ভূমিকাটা তোমরা দেখে দেখে লিখে দেবে। কি লিখেছি এখানে একবার একটু শুনে নাও। আরও অনুমানের মূল উদ্দেশ্য হলো দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা। এর জন্য যুক্তিবিজ্ঞানী মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে 5টি পরীক্ষামূলক পদ্ধতির উল্লেখ করেছেন। এগুলি হলো অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। এই পদ্ধতিগুলির সাহায্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করার জন্য যে সমস্ত ঘটনাকে অনুমান করা হয়, তার মধ্যে যেমন কিছু প্রাসঙ্গিক ঘটনা থাকে, তেমনি আবার অপ্রাসঙ্গিক কিছু ঘটনাও থাকে। অপসারণের সূত্র প্রয়োগ করে অপ্রাসঙ্গিক ঘটনাগুলি বর্জন করে এবং প্রাসঙ্গিক ঘটনাগুলোকে বেছে নিয়ে আমরা তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করি বা নির্ণয় করা হয়। এটা ভূমিকা লিখলে। তারপর আমরা লিখব প্রকল্পের উদ্দেশ্য। তাহলে প্রকল্পের উদ্দেশ্য কি লিখেছি দেখো, প্রকল্পটি যেসব উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে সেগুলি হলো, কি কি উদ্দেশ্য রয়েছে। 1. কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের পদ্ধতিগুলি সম্পর্কে পরিচিতি লাভ করা। 2. অপসারণের নীতিগুলি সম্পর্কে অবহিত হওয়া। 3 নম্বর বিভিন্ন প্রকার জাগতিক ঘটনা সম্পর্কে অবহিত হওয়া। 4 নম্বর পদ্ধতিগুলির সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবহিত হওয়া। তাহলে আমরা এই পদ্ধতিগুলোর মাধ্যমে বিশেষগুলো এই বিষয়গুলি জানতে চাই, সেটা আমরা তুলে ধরব। তারপর আমরা লিখেছি তথ্য বিশ্লেষণ। এবার আমরা যে পদ্ধতিটা লিখছি সেই পদ্ধতির তথ্যগুলোকে বিশ্লেষণ করব। এবার দেখা গেল তোমার প্রথম পেজে এই ভূমিকা আর প্রকল্পের উদ্দেশ্য এইটুক ধরেছে, তাহলে তুমি কিন্তু এই পয়েন্টটা করে ভূমিকার প্রকল্প লিখে ওই সূচিপত্রে ওর পাশে লিখে দেবে পেজ নাম্বার, ধরো এই পেজটার নাম্বার 3, তুমি ওখানে লেখাও 3 নং। এরপরে আমরা যাচ্ছি তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণে
আমরা তথ্য বিশ্লেষণ করব। কোন পদ্ধতির? ওই দুটো পদ্ধতির, ব্যতিরেখী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতির। প্রথমে দেখি তথ্য বিশ্লেষণ করলে কিভাবে স্টার্টিংটা করব। সেখানে তোমরা লিখবে যুক্তিবিজ্ঞানী মিল দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণের জন্য যে 5টি পদ্ধতি উল্লেখ করেছেন তার মধ্যে এখানে দুটি পদ্ধতির বিশ্লেষণ করা হলো। এর একটি হলো ব্যতিরেখী পদ্ধতি আর অন্যটি হলো সহপরিবর্তন পদ্ধতি। তবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু জাস্ট একটা মডেলকে তুলে ধরেছি, তোমাদের যে হুবাহু এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার ভাষায় অন্যভাবেও লিখতে পারো। আমি শুধু এখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটা প্রজেক্টকে লিখতে হয়, কোন কোন ধাপ অনুসরণ করতে হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এবার অন্যই পদ্ধতি। অন্যই পদ্ধতির লিখতে গেলে প্রথমে তুমি অন্যই পদ্ধতির সংজ্ঞাটাকে লিখবে। যুক্তিবিজ্ঞানী মিল, এখানে অন্যই পদ্ধতি হবে না, এইটা হবে ব্যতিরেখী পদ্ধতি। 1 মিনিট একটু দাঁড়াও, এটা লিখবে তোমরা ব্যতিরেখী পদ্ধতি। তাহলে এটা হলো তোমাদের ব্যতিরেখী পদ্ধতি। আমরা যেহেতু ব্যতিরেখী পদ্ধতিটা লিখছি, এবার ব্যতিরেখী পদ্ধতিটা আমরা এখানে পয়েন্ট করলাম। এবার আমরা লিখব যুক্তিবিজ্ঞানী মিল ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞাটিকে নিম্নলিখিতভাবে ব্যক্ত করেছেন। এবার সেই ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞাটি কি লিখলাম? যদি আলোচ্য ঘটনার একটি ভাববাচক দৃষ্টান্ত ও একটি অভাববাচক দৃষ্টান্তের মধ্যে কেবল এমন পার্থক্য থাকে যে একটি ঘটনা যা প্রথম ক্ষেত্রে আছে তা দ্বিতীয় ক্ষেত্রে নেই, তাহলে ওই বিশেষ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কারণের অপরিহার্য অংশ হবে। এটা আমি ব্যতিরেখী পদ্ধতির সংজ্ঞাটা দেব। এরপরে ব্যতিরেখী পদ্ধতি যে অপসারণ সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেটা লিখব। কি লিখলাম? মিলের এই পদ্ধতি যে অপসারণ সূত্রের উপর নির্ভরশীল তা হলো কোনো পূর্ববর্তী ঘটনাকে অপসারিত করলে যদি কোনো, এখানে বানানটা একটু ভুল আছে, এটা অনুবর্তী হবে। অনুবর্তীটা এটা কারেকশন করে দিচ্ছি। তাহলে যদি কোনো অনুবর্তী ঘটনা অপসারিত না হয় তাহলে পূর্ববর্তী ঘটনাটি অনুবর্তী ঘটনার কারণ বা এর অংশ হতে পারে না। এটা হচ্ছে অপসারণের সূত্র, তোমরা লিখবে ব্যতিরেখী পদ্ধতির। এরপরে আমরা ব্যতিরেখী পদ্ধতির যে বৈশিষ্ট্য এই সংজ্ঞা থেকে পেতে পারি সেই বৈশিষ্ট্য এখানে তুলে দেবে। ব্যতিরেখী পদ্ধতির বৈশিষ্ট্য আমি এখানে দেখো 3টি বৈশিষ্ট্য দিয়েছি, তুমি চাইলে এর থেকে আরও 2-1টি বাড়িয়েও দিতে পারো, যেটা আমি দেখো এখানে লাল কালিতে লিখে দিয়েছি। তুমি যদি পারো আরও 2-1টি বৈশিষ্ট্য এখানে যুক্ত করতে পারবে। ইভেন এই বৈশিষ্ট্যগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি অন্য বৈশিষ্ট্য এখানে লিখতে পারো। আমি কি লিখেছি সেটা শোনাবো তোমাদেরকে। 1 নম্বরে লিখেছি যে দৃষ্টান্তের উপরে একটা বৈশিষ্ট্য করেছি। দৃষ্টান্ত কি? ব্যতিরেখী পদ্ধতি প্রয়োগ করার জন্য 2টি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এর একটি হলো ভাববাচক দৃষ্টান্ত আর অন্যটি হলো অভাববাচক দৃষ্টান্ত। 2 নম্বরে মিল বা অমিলের উপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা লিখেছি, ব্যতিরেখী পদ্ধতিতে যে 2টি দৃষ্টান্ত থাকে তার মধ্যে একটি বিষয় ছাড়া অন্য সব বিষয়ে মিল থাকে। নেক্সট পরের পয়েন্ট করেছি পরীক্ষণ, এর উপরে বেস করে। এখানে কি লিখেছি? ব্যতিরেখী পদ্ধতিতে কার্যকারণ সম্পর্কটিকে পরীক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায়। এই 3টি বৈশিষ্ট্যই কিন্তু আমি সংজ্ঞা থেকে পেতে পারি। এরপরে উল্লেখ করব এর যে সাংকেতিক উদাহরণ, সেই সাংকেতিক উদাহরণটি বা একে বলা যায় ব্যতিরেখী পদ্ধতির আকার।
এই আকারটি তুলে দেব। দেখো একদিকে লিখব আমরা দৃষ্টান্ত, দৃষ্টান্ত দুটো দৃষ্টান্ত দিয়েছি বলে এটা হচ্ছে প্রথম দৃষ্টান্ত, তাই দৃষ্টান্তর পাশে 1। তারপর পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। এবার এই দৃষ্টান্ত দু ধরনের দৃষ্টান্ত, একটা হচ্ছে ভাববাচক, একটা অভাববাচক। ভাববাচক দৃষ্টান্তর দেখো লিখেছি বড় হাতের ABC পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা ছোট হাতের ABC। অভাববাচক দৃষ্টান্তর মধ্যে লিখেছি পূর্ববর্তীতে বড় হাতের BC, ডান দিকে অনুবর্তীতে ছোট হাতের BC। এর ভিত্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি ঘটনা ছাড়া অন্য বিষয়ে মিল আছে। দেখো কোন ঘটনাটা ছাড়া, দেখো এখানে বড় হাতের A রয়েছে, এখানে ছোট হাতের A রয়েছে, আর অন্য সব ক্ষেত্রে মিল। উপরেও BC রয়েছে ভাববাচক দৃষ্টান্তে, অভাববাচক দৃষ্টান্তে BC রয়েছে। অনুবর্তী ঘটনাতেও ছোট হাতের BC ভাববাচক দৃষ্টান্তে, অভাববাচক দৃষ্টান্তে ছোট হাতের মিল। তাহলে কোন ঘটনা দুটোর জন্য দৃষ্টান্ত দুটোর মধ্যে প্রভেদ? এই বড় হাতের A আর ছোট হাতের A। তাহলে বুঝতে হবে এই দুটোর মধ্যেই কিন্তু কার্যকারণ সম্পর্ক আছে। এবার আমরা দেখি দৃষ্টান্ত নাম্বার 2 কি। 2 নম্বর দৃষ্টান্তে আমরা উপরের দৃষ্টান্তটিকে একটি ঘুরিয়ে এভাবে লিখতে পারি, আগে অভাববাচক পরে ভাববাচক। তাই দৃষ্টান্ত 2তে আমরা দেখিয়েছি যে অভাববাচক দৃষ্টান্তে উপরেরটা লিখলাম, শুধু ঘুরিয়ে দিয়েছি, আর ভাববাচক দৃষ্টান্তে ভাববাচকটা লিখেছি। এবং একই রকমভাবে লিখেছি এখানে বড় হাতের A হলো ছোট হাতের A এর কারণ, বা বড় হাতের A এবং ছোট হাতের এর মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। এবার আমি এই সাংকেতিক উদাহরণটির ব্যাখ্যা দিয়ে দেব। কি দেখতে পাচ্ছি এখানে 1 নং উদাহরণে পূর্ববর্তী ঘটনা থেকে বড় হাতের A বাদ দেওয়ার জন্য অনুবর্তী ঘটনা থেকেও দেখো A বাদ হয়েছে। খেয়াল করো এখানে বড় হাতের A এখানে বাদ গেছে, অনুবর্তী ঘটনাতেও A বাদ গেছে। 2 নং উদাহরণে পূর্ববর্তী ঘটনার সঙ্গে A যোগ করার ফলে অনুবর্তী ঘটনা A যুক্ত হয়েছে, কিন্তু অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত আছে। এখানেও তাই BCর সঙ্গে A যুক্ত হয়েছে, অনুবর্তী ঘটনা BCর সঙ্গে A যুক্ত হয়েছে, আর অন্য সব অপরিবর্তিত BC, এখানেও BC। এর থেকে বলা যায় বড় হাতের A ছোট হাতের A এর মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। নেক্সট আমরা তুলে ধরেছি বাস্তব দৃষ্টান্ত। বাস্তব দৃষ্টান্ত বা বাস্তব উদাহরণ কি লিখলাম? বাস্তব উদাহরণটি 1 নম্বরে বায়ুশূন্য পাত্রের মধ্যে ঘণ্টা বাজালে সেই ঘণ্টার শব্দ শোনা যায়, কিন্তু বায়ুশূন্য পাত্রে ঘণ্টা বাজালে সেই ঘণ্টার শব্দ শোনা যায় না। কাজেই পরীক্ষণ নির্ভর ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করে বলা যায় বায়ুর উপস্থিতির সঙ্গে শব্দ শুনতে পাওয়ার কার্যকারণ সম্পর্ক আছে। এটি ছিল প্রথম বাস্তব দৃষ্টান্ত। এখানে কি দিয়েছি? শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে থাইরয়েড গ্রন্থি বর্তমান থাকলে বুদ্ধি বর্তমান থাকে, কিন্তু অস্ত্রোপচারের সাহায্যে শরীর থেকে থাইরয়েড গ্রন্থি, এটা গ্রহ আছে গ্রন্থি করবে তোমরা, থেকে বাদ দিলে বুদ্ধি অন্তর্নিহিত হয়। এটা হবে গ্রন্থি। গ্রন্থি বাদ দিলে বুদ্ধি অন্তর্নিহিত হয়। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে থাইরয়েড গ্রন্থি হলো বুদ্ধির কারণ। লাস্ট আমরা এর পরবর্তী স্টেপে লিখব সুবিধা, অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতির কি সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি? ব্যতিরেকী পদ্ধতির যে সুবিধাগুলো রয়েছে আমি এখানে 2টো সুবিধা তুলে দিয়েছি। তোমরা এই দুটির সঙ্গে অন্তত চেষ্টা করবে আরও একটি সুবিধে যুক্তি করতে পারো কিনা, তোমাদের ক্লাস 12-এর বই থেকে হোক, তোমাদের স্কুলের টেক্সট বই বা অন্যান্য বই থেকে যদি পারো আর একটা যুক্ত করে দেবে। আমি এখানে সুবিধাতে 2টো সুবিধা দিয়েছি যে এই পদ্ধতি হলো পরীক্ষার পদ্ধতি, এর উপরে সুবিধা লিখেছি ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষার পদ্ধতি। তাই যে সকল ক্ষেত্রে পর্যবেক্ষণ সম্ভব নয় সেই সকল ক্ষেত্রে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কারের এটি একমাত্র পদ্ধতি রূপে এটা গণ্য হয়। সেকেন্ড, সিদ্ধান্তের নিশ্চয়তা। ব্যতিরেকী পদ্ধতি যেহেতু পরীক্ষণের পদ্ধতি সেহেতু, এখানে বানানটা ঠিক করবে, এখানে হবে সেহেতু, এই প্রশ্ন এটা হবে সেহেতু। সেহেতু অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতির মাধ্যমে পাওয়া সিদ্ধান্তটি অনেক বেশি নিশ্চিত বা নির্ভরযোগ্য।
এরপরে আমরা যাব হচ্ছে অসুবিধাতে। দেখি অসুবিধাতে কি লিখতে পারি। ব্যতিরেকের পদ্ধতির কি কি অসুবিধা রয়েছে। এর কিন্তু প্রয়োগ ক্ষেত্র সীমিত। কেন না, যেখানে কেবলমাত্র পরীক্ষণ সম্ভব সেক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। যেখানে পর্যবেক্ষণ সম্ভব হয়, পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেখানে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। আরও এই পদ্ধতি প্রয়োগ করার সময় ভীষণ সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা যদি কোনো রকমভাবে অসতর্কভাবে এই পদ্ধতি প্রয়োগ করলেই একটা দোষ এসে যায়, সেই দোষটির নাম হচ্ছে কাকতালীয় দোষ। সুবিধার মতন পারলে এখানে অবশ্যই আরও একটা অসুবিধে তুমি দিতে পারো। পরবর্তীতে মূল্যায়ন। এখানে আমি কিন্তু দুটো করে দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের পরীক্ষাতে উল্লেখ করা থাকবে যে দুটো করে সুবিধা দুটো করে অসুবিধা লেখো। এরপরে এক মূল্যায়ন দেবে। ব্যতিরেকে পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি হিসাবে কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হলেও অকারণ অপসারণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তার গুরুত্ব অনস্বীকার্য। এর পরবর্তী অংশে এই পার্ট বিতে এই প্রজেক্টটির যে অংশটুকু বাকি থাকলো সেটি আমি কমপ্লিট করে দেব। আর এই দুটো পদ্ধতি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা দেখবে। এবং যারা এই 2020-21 সালের পরীক্ষার্থী তাদের জন্য তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই শিক্ষাবর্ষের যারা পরীক্ষার্থী। তাহলে ঠিক আছে, এই অংশটি লিখবে। আর এর পরবর্তীতে আমি পার্ট বিটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেটার সাহায্য নিয়েও এই প্রজেক্টটি কমপ্লিট করার চেষ্টা করবে। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সতর্কতার সহিত প্রজেক্টটাকে নামানোর চেষ্টা করবে। ওকে।